সম্মানিত সভাপতি, জনসংযোগ সমিতির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ফরিদ ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, জনসংযোগ সমিতির সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। এই প্রতিষ্ঠানটি, এই সংগঠনটি যারা জনসংযোগ কর্মকর্তা হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে, অধিদপ্তরে এবং বেসরকারি বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন তাদের নিয়ে এই সংগঠন। এটি একটি গুরুত্বপূর্ণ সংগঠন আমি মনে করি, এবং এই সংগঠনের যারা সদস্য তারা স্ব প্রতিষ্ঠানের, স্ব দপ্তরের যে কার্যক্রম সেগুলোর সাথে সাংবাদিকদের সংযোগ ঘটানো, গণমাধ্যমের সংযোগ ঘটানো, একই সাথে সেই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কার্যক্রম সুচারুভাবে উপস্থাপন এবং সেই কার্যক্রমগুলো পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এটি যে কত গুরুত্বপূর্ণ কাজ, যারা আমরা পাবলিক লাইফে আছি, যে যারা রাজনীতিবিদ কিংবা রাজনীতিবিদ ছাড়াও যারা পাবলিক ফিগার, তাদের ক্ষেত্রে এটি যে কত গুরুত্বপূর্ণ সেটি আমরা অনুধাবন করতে পারি। এবং যে কোনো সংগঠনের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন জনসংযোগ কর্মকর্তার কর্মদক্ষতার উপর নির্ভর করে সেই প্রতিষ্ঠানের সুখ্যাতি, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সুখ্যাতি, সেই প্রতিষ্ঠানের কার্যক্রম জনগণের সামনে উপস্থাপন করা, এগুলো অনেকটা নির্ভর করে একজন জনসংযোগ কর্মকর্তার উপর। তাই আমি মনে করি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে। একটু আগে আপনাদের পক্ষ থেকে একজন বক্তৃতায় বলেছেন যে আপনাদের প্রশিক্ষণের প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই আপনাদের প্রশিক্ষণ আছে, আপনাদের আরও প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ আজকে তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির যুগে যদি জনসংযোগ কর্মকর্তার যদি ডিজিটাল লিটারেসি না থাকে, তাহলে সেই জনসংযোগ কর্মকর্তা আজকের এই যুগে তার পক্ষে কর্ম পরিচালনা করা সম্ভব নয়। সেজন্যে একজন জনসংযোগ কর্মকর্তা তথ্য প্রযুক্তিতে বা ডিজিটাল লিটারেসিতে তিনি কত দক্ষ সেটার উপর নির্ভর করে যে তার কর্মদক্ষতা। একই সাথে তিনি কত প্রম্পট, যে আমি একটা অনুষ্ঠানে গেলাম, একজন একটা অনুষ্ঠানে গেল, এখন কার আগে কে প্রচার করবে সেই প্রতিযোগিতা সমাজে, রাষ্ট্রে, বিশ্বে, এবং প্রচারেই প্রসার। তো সেই কারণে একজন জনসংযোগ কর্মকর্তা কতটুকু প্রম্পট, কি প্রগতিতে কাজ করতে পারে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সাথে গণমাধ্যমের সম্পর্ক কতটুকু আছে সেটিও কিন্তু কাজ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমি মনে করি এজন্য আপনাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। আলাদা করে ইনস্টিটিউট, প্রত্যেকটি পেশার জন্য আলাদা করে ইনস্টিটিউটের প্রয়োজন নাই। দেশে যেই কয়টি ইনস্টিটিউট আছে সেখানেই আপনাদের প্রশিক্ষণ হতে পারে। পিআইবিতে প্রশিক্ষণ হতে পারে, প্রেস কাউন্সিলে প্রশিক্ষণ হতে পারে, এছাড়া সরকারের আরও প্রতিষ্ঠান আছে সেগুলোতে প্রশিক্ষণ হতে পারে। আমাদের এখানে বক্তৃতায় বলেই যদি ক্ষান্ত হন তাহলে প্রশিক্ষণ কখনো হবে না। অফিসিয়ালি একটা চিঠি আপনারা যদি পিআইবিকে বা আমাকেও দেন, বা পিআইবিকে দেন, বা প্রেস কাউন্সিলকে দেন, আমরা তাদেরকে নির্দেশনা দিব একটি প্রশিক্ষণের আয়োজন করার জন্য। আর ডিজিটাল লিটারেসির জন্য প্রয়োজনে তথ্য প্রযুক্তি বিভাগকেও আমরা বলতে পারি, তারা পিএবির সাথে কাজ করতে পারে। পিএবির সাথে তাদের প্রজেক্ট আছে, ডিজিটাল লিটারেসির উপর তাদের প্রজেক্ট আছে, সুতরাং সেখানে কাজ হতে পারে। তো
আমি মনে করি এটি করলে পরে আপনারা সবাই উপকৃত হবেন এবং একই সাথে আপনাদের স্ব প্রতিষ্ঠান উপকৃত হবে, দেশ সমাজ উপকৃত হবে। আমি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমাদের গণমাধ্যমে অনেক প্রতিষ্ঠানের সাফল্যগুলো উঠে আসে না, কারণ সেগুলো সময় মতো জানানো হয় না। গণমাধ্যমে যদি সময় মতো সঠিক সময়ে একটি সাফল্য এই বছর হলো, পরের বছর হলে সেটা যদি আপনি পরের বছর জানান, সেটার কোনো নিউজ ভ্যালু নাই। আজকে যে ঘটনা ঘটেছে সেটি যদি 2 দিন পরে আপনি প্রকাশ করেন, সেটির কোনো নিউজ ভ্যালু নাই যদি সেই ধরনের ঘটনা না হয়। তো সেই জন্য কখন কোনটি করতে হবে সেটিও জানতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে সাফল্যগুলো সেগুলো তুলে ধরতে হবে। এবং অনেক সময় দেখা যায় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অহেতুক বা প্রতিষ্ঠানের কর্মকর্তার বিরুদ্ধে অহেতুক একটি সংবাদ পরিবেশিত হল এবং সেই ক্ষেত্রে সেটিকে সাথে সাথে প্রতিবাদ জানানো এবং সত্য ঘটনাটা তুলে ধরা, সেটি যদি না হয় মানুষের মধ্যে পারসেপশন দাঁড়ায় যে মানুষ কিন্তু প্রথম যেটি পড়েছে বা দেখেছে সেটার উপরেই পারসেপশন তৈরি করে। সেটিকে রিমুভ করা খুব সহজ কাজ নয়। সেটিকে রিমুভ করতে হলে সেটি যেই মাত্রায় প্রচার হয়েছে তার দ্বিগুণ মাত্রায় প্রতিবাদ হতে হবে, তাহলে সেটি রিমুভ হবে, তাহলে না হয় হবে না। সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ, বাংলাদেশে 7 কোটির বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, অর্থাৎ দেশের অর্ধেক জনগোষ্ঠীর বেশি, প্রায় 8 কোটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের একটি বড় ক্ষেত্র, আবার অপপ্রচারেরও একটি বড় ক্ষেত্র। তো সুতরাং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি সবসময় অভ্যস্ত নন, একজন জনসংযোগ কর্মকর্তা, তার পক্ষে সেই প্রতিষ্ঠানকে সেবা দেওয়া, তার দায়িত্ব আজকের দুনিয়ায় সঠিকভাবে পালন করা খুব সহজ কাজ নয়। আমি রাত 1টার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি বা 12:30টার পরে, সমস্ত কাজ শেষ করে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আইটেম কি, আজকে সরকারের বিরুদ্ধে কি হচ্ছে, সরকারের পক্ষে কি হচ্ছে, এগুলো আমি দেখে অ্যাকর্ডিংলি যাদের যা বলা দরকার সেটি বলি, নিজে ব্যবস্থা গ্রহণ করি। দিস ইজ মাই রেগুলার ওয়ার্ক। এবং সকালবেলাও আমি সেটি দেখি। এটি আজকের দুনিয়ার বাস্তবতা। এটি থেকে যে বাইরে থাকবে তার পক্ষে আসলে দায়িত্ব পালন করা সহজ নয়। সুতরাং আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ হওয়া প্রয়োজন রয়েছে এবং প্রশিক্ষণ হলে পরে আপনাদের কর্মদক্ষতা বাড়বে, আপনাদের প্রতিষ্ঠান উপকৃত হবে, দেশ উপকৃত হবে, রাষ্ট্র সমাজ উপকৃত হবে। এবং আজকে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশ আজকে খাদ্য ঘাটতির দেশ নয়, খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। স্বাধীনতার 50তম বর্ষে সুবর্ণ জয়ন্তীতে এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আমাদের সার্থকতা, বঙ্গবন্ধুর রাষ্ট্র রচনার সার্থকতা এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার সার্থকতা সেখানেই যে আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আমরা সব সূচকে, হিউম্যান ইন্ডেক্স, সোশ্যাল ইন্ডেক্স, ইকোনমিক ইন্ডেক্স, আমরা সমস্ত ইন্ডেক্সে আমরা পাকিস্তানকে 2015 সালে অতিক্রম করেছি। পাকিস্তানের টেলিভিশনে সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশের অগ্রগতি দেখে, তারা দীর্ঘশ্বাস ফেলে। এখানেই হচ্ছে আমাদের সার্থকতা। অথচ 1971 সালে যখন আমরা দেশ স্বাধীন হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন সব ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে পিছিয়ে ছিলাম। আজকে পাকিস্তানের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। 71 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, তখন করাচি, লাহোর, রাওয়ালপিন্ডিতে তখন অনেকের মন ভারাক্রান্ত ছিল, আবার অনেকে উল্লসিত ছিল। কারণ তাদের অনেকে বলেছে ভুকা বাঙালি চলা গিয়া, যে এই ভুকা বাঙালি চলে গেছে, ভালো হয়েছে। এটা তাদের মধ্যে এটি বলে তারা অনেকে উল্লসিত হয়েছে। আমরা কালো এবং খাটো বলে আমাদেরকে অবজ্ঞা করা হতো।
আজকে এই কালো এবং খাটো মানুষগুলো পাকিস্তানকে সব ক্ষেত্রে অতিক্রম করেছে। শুধু জনসংখ্যা বৃদ্ধিতে আমরা অতিক্রম করতে পারলে তারা এগিয়ে আছে। তো আজকে সব ক্ষেত্রে আমরা তাদেরকে অতিক্রম করেছি। আমরা ভারতকেও মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচকে আমরা অতিক্রম করেছি। সাম্প্রতিক সময়ে মাথাপিছু আয়ের ক্ষেত্রেও আমরা ভারতকে অতিক্রম করেছি। ভারতে আর বলার সুযোগ নাই যে বাংলাদেশিরা ভারতে অর্থনৈতিক কারণে অনুপ্রবেশ করছে, সেই কথা কেউ বললেও সেটি আর বিশ্বাসযোগ্য নয়। কারণ আমাদের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি, আশেপাশের রাজ্যের চেয়ে তো অনেক বেশি। আর সর্বভারতীয় যে মাথাপিছু আয় সেটির চেয়েও আমাদের মাথাপিছু আয় কয়েকশো ডলার বেশি এখন। এবং এটি আমার কথা নয়, এটি বিশ্ব গণমাধ্যম, পৃথিবীর বিভিন্ন ক্রেডিবল মনিটারি অর্গানাইজেশন, তাদের প্রতিবেদনে এটি উঠে এসছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন 2554 মার্কিন ডলার, যেটি অভাবনীয়। আজ থেকে 12 বছর আগে, 13 বছর আগে সেটি ছিল 600 ডলার মাত্র। অর্থাৎ 4 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে 12 বছরের মাথাপিছু আয়। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটি গোষ্ঠী সবসময় অপপ্রচারে লিপ্ত। তারা দেশের অভ্যন্তরে অপপ্রচারে লিপ্ত, আর দেশের বাইরে থেকে জোরালোভাবে অপপ্রচারে লিপ্ত। তাদেরকে রীতিমতো অর্থ দিয়ে পোষা হয়। সাম্প্রতিক সময়ে যে সমস্ত কথোপকথন লিক হয়েছে, সেখান থেকে দেখা গেছে একজন ব্লগার, সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, তাকে কিভাবে পয়সা দেওয়া হয়েছে, এবং পয়সা দেওয়ার পরও তিনি সঠিকভাবে সার্ভিস দিতে পারেন নাই বিধায় একজন বিএনপি নেতা তাকে বকাঝকা করছে। সাম্প্রতিক সময়ে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। অর্থাৎ বাংলাদেশের এমন অগ্রগতিতে সারা পৃথিবী আজকে প্রশংসা করছে বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশংসা করে, বর্তমান প্রেসিডেন্ট প্রশংসা করে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রশংসা করে, প্রধান অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের তিনি প্রশংসা করেন, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করেন, অন্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা প্রশংসা করে, কিন্তু একটি পক্ষ প্রশংসা করে না, সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তাই আপনারা যেহেতু জনসংযোগ কর্মকর্তা, সেই জন্য আপনাদের এখানে এই কথাগুলো বলা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি। তাই দেশের বিরুদ্ধে যাতে অপপ্রচার না হয় সেটির দিকেও মাথায় রাখতে হবে, সেটিও মাথায় রাখতে হবে, এবং সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমি জানি আজকে সাংবাদিক ভাইদের অনেক প্রশ্ন আছে, কারণ গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট, পুলিশের আইজি, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন সেই সময়কার বিষয় আশয় নিয়ে এবং র্যাবের মহাপরিচালক সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা আরোপ করেছে, ব্যান আরোপ করেছে। জনসংযোগ কর্মকর্তাদের সত্য জানানোর স্বার্থেই আমি দুই একটি কথা বলতে চাই। এই মার্কিন যুক্তরাষ্ট্রই নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও ট্রাভেল ব্যান আরোপ করেছিল। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাভেল ব্যান আরোপ করেছিল, আর সেই নরেন্দ্র মোদীকে তারা পরবর্তীতে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে অভ্যর্থনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেই কথাগুলো বলে তাদের উপর ট্রেজারি ডিপার্টমেন্ট ব্যান আরোপ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের, চরম মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ উত্থাপিত হয়েছে। এমনকি এই বছরের 26শে ফেব্রুয়ারি ইউএন হিউম্যান রাইটস এক্সপার্টস, এবছরের 26শে ফেব্রুয়ারি ইউএন হিউম্যান রাইটস এক্সপার্টস তারা একটা কল জানিয়েছে, এবং সেখানে বলছে, called on the US government to adopt wide-ranging reform to put an end to police violence and to vigorously address systematic racism, racial discrimination.
ইউএন এক্সপার্টস এই বছরের 26শে ফেব্রুয়ারি জেনেভা থেকে ইউএন এক্সপার্টরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে পুলিশের যে ভায়োলেন্স এবং সিস্টেমেটিক রেসিজম সেটা বন্ধ করার জন্য ইউএসের প্রতি কল জানিয়েছে। দি গার্ডিয়ান পত্রিকা এই বছরের 1 অক্টোবর এই বছরের গার্ডিয়ান পত্রিকায় একটি খবর বেরিয়েছে। সেখানে সেই গার্ডিয়ান পত্রিকার সেই খবরে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে যত মানুষের মৃত্যু হয় 1980 সাল থেকে 2018 সালের পরিসংখ্যান অনুসন্ধান করে জানা গেছে তার মধ্যে 55% মৃত্যু আনরিপোর্টেড অর মিসলেবেলড, অর্থাৎ হয় জানানো হয় না অথবা মিসলেবেলড, যে ভিন্ন একটা বিষয় সেখানে জুড়ে দেওয়া হয়। এবং একই সাথে সেই রিপোর্টে বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে সাদা মানুষের তুলনায় কালো মানুষের সংখ্যা হচ্ছে 3.5 গুণ বেশি, 350% বেশি, অর্থাৎ 3.5 গুণ বেশি। অথচ জনসংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে কালো মানুষের জনসংখ্যা 10% বেশি নয়, কিন্তু সেখানে পুলিশি হেফাজতে মৃত্যু হচ্ছে সেখানে সাদার তুলনায় কালো মানুষের মৃত্যু হচ্ছে 3.5 গুণ বেশি। এটাই প্রমাণ করে সেখানে কিরকম রেসিয়াল ডিসক্রিমিনেশন হয় কালোদের উপর। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে একজন কৃষ্ণাঙ্গকে রাস্তার মধ্যে পুলিশ শুয়ে রেখে গলা চেপে ধরে, হাঁটু দিয়ে গলা চেপে ধরে যেভাবে হত্যা করা হলো সারা পৃথিবী এখনো ভুলে যায় নাই। এই তো গেল মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। আর আপনারা দেখেছেন এবং জানেন যে ফিলিস্তিনে যখন ফিলিস্তিনের শিশুরা তাদের অধিকার রক্ষা করার জন্য, তাদের জন্মভূমি রক্ষা করার জন্য যখন ইসরায়েলি বাহিনী অকুপাই করছে, যখন ইলিগালি তাদের ঘরবাড়ি, তখন তাদের উপর যখন ঢিল ছোড়ে সেটির প্রত্যুত্তরে ইসরায়েলি বাহিনী গুলি ছোড়ে। কই তাদের কাউকে তো ব্যান করা হয়নি, ইসরায়েলের একজনকেও তো ব্যান করা হয়নি। এমনকি ইসরায়েলের এই চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে যখন জাতিসংঘে কোনো দেশ কিংবা ওআইসির পক্ষ থেকে কোনো নিন্দা প্রস্তাব আনা হয় সেটিতে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের ব্যান আসলে মোটিভেটেড, একপেশে এবং একই সাথে ইনইফেক্টিভ হয়ে গেছে। যখন একটি দেশ কাউকে ব্যান দিয়ে পরে লালগালে জেলা সম্বর্ধনা জানায় তাহলে বুঝতে হবে এই ব্যান ইনইফেক্টিভ। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী এবং সন্ত্রাস জঙ্গিবাদ দমনেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা কাজ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস জঙ্গিবাদ দমনে আমাদের নিরাপত্তা বাহিনীগুলোর সাথেও কাজ করছে। আমরা সেই সহযোগিতা অব্যাহত রাখতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে সেই কাজ আমাদেরকে উপকৃত করছে এবং সেটির মাধ্যমে বিশ্ব যাতে সন্ত্রাস জঙ্গিবাদ নিপাত যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সেটি অবশ্যই আমরা অব্যাহত রাখতে চাই, অব্যাহত থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। আমি আপনাদের এই জনসংযোগ সমিতির অনুষ্ঠানে এই কথাগুলো এজন্য বললাম কারণ আপনারা জনসংযোগ কর্মকর্তা, আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়া তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব, সেই জন্য আমি এই কথাগুলো বললাম। আমি আর কথা না বাড়িয়ে এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।